হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিল্মি বাঙালি। আমি আরজা, আমার সাথে আছে প্রচেত, আর অনেকদিন বাদে দিশানি আমাদের সাথে ভিডিওতে ব্যাক করেছে। সো হ্যাঁ, তো আজকে আমরা চরিত্রহীন নিয়ে ডিসকাস করব। রিভিউ এক্স্যাক্টলি নয়, আমাদের থাম্বনেলেও আগে আপনারা দেখতে পেয়েছেন। আমরা যে টপিকটা বেসিক্যালি ডিসকাস করতে চাই সেটা হচ্ছে চরিত্রহীন, মাস্টারপিস অর আ ফেলিয়ার। তো এটা ডিসকাস করতে গিয়ে আমরা 3টে সিজনকেই আলোচনা করব। চরিত্রহীনের ডিরেকশন দিয়েছেন দেবালয় ভট্টাচার্য। হ্যাঁ, বেসিক্যালি আমরা এই টপিকটা বেছে নিয়েছি কারণ চরিত্রহীন যদি আমরা দেখি, যখন থেকে রিলিজ করেছে, এমন একটা সিরিজে মানে প্রথম থেকে শেষ অবধি খুব কন্ট্রোভার্সিতে ভরা। কেউ বলে যে চরিত্রহীন ইজ অল অ্যাবাউট সেক্স অ্যান্ড মানে বোল্ড সিনস, কোনো কনসেপ্ট নেই, অ্যান্ড সেখানে কেউ বলে যে না, খুব ডিপ থট রয়েছে, প্রচুর মেটাফরে ভর্তি একটা সিরিজ। তো এই জিনিসটা আমাদের এই জন্যই বেছে নেওয়া এই টপিকটা। তো ফার্স্টে যেটা বলার, চরিত্রহীন সিজন 3 রিসেন্টলি রিলিজ করেছে 24 তারিখে। তো আমরা 3টে সিজন নিয়ে ওই জন্য ভাবলাম। আর 3টে সিজনের সিনপসিস বলা আমার পক্ষে ভিডিওতে সম্ভব না, মানে সেটা 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তো সেই জন্য সেদিকে যাবোই না। প্রথম কাস্টিং এর ব্যাপারে বলতে গেলে, সিজন 1 থেকে শুরু করে সিজন 3 লিড কাস্ট বলতে গেলে দুজন হচ্ছে, একজন নয়না গাঙ্গুলি অ্যাজ কিরণময়ী অ্যান্ড সৌরভ দাস অ্যাজ সতীশ। তো দুজনেই 3টে সিজন ধরে রয়েছে। পাশাপাশি সিজন 1 আমরা দেখতে পাবো সায়নী ঘোষকে। অন্যান্য চরিত্রদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গৌরব চ্যাটার্জিকে, যে রোলটা প্লে করেছে কিরণময়ীর হাজবেন্ড হিসেবে, এবং যিনি হ্যান্ডিক্যাপড একজন, এবং পাশাপাশি তার মেন্টাল কিছু প্রবলেম রয়েছে, এবং সে তার বউয়ের ওপর কন্টিনিউয়াসলি নজর রাখে সিসিটিভির মাধ্যমে, এবং তার পরিণতি কি হচ্ছে সেটা আমরা সকলেই জানি। এবং পাশাপাশি আমরা জিনিকে দেখতে পাচ্ছি, যার অরিজিনাল নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। এবং খুঁজে পাইনি আমরা। হ্যাঁ, খুঁজে পাইনি, অনেক জায়গাতে কোথাও নেই। যাই হোক, সিজন 2 তে এন্ট্রি হচ্ছে মুমতাজ সরকারের, পাশাপাশি সৌরভ চক্রবর্তী এবং ভেংচি বলে একটা ক্যারেক্টারকে। সেম এই ক্ষেত্রে আমার এই মুহূর্তে ভেংচির নামটা মনে নেই অরিজিনালি। তো এবং সিজন 3 তে অ্যাট লাস্ট এন্ট্রি হচ্ছে স্বস্তিকা মুখার্জির, মানে বাংলা ইন্ডাস্ট্রি এই মুহূর্তে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রেজ অ্যান্ড আমার খুব পছন্দের একজন। এবং পাশাপাশি আমরা লাস্ট দুটো সিজনে অ্যাজ রিচার্ড আমরা দেখতে পাচ্ছি যুধাজিৎ সরকারকে। তো এই হচ্ছে কাস্টিং। এবার মেন আজকে আমার এই যে টপিক আমরা আলোচনা করব, তার প্রথম আমার প্রশ্ন দিশানিকে, যে তোর এই 3টে সিজনের মধ্যে সব থেকে ভালো লেগেছে কোন সিজনটা, এবং সেটা অন্য সিজনগুলোর সাথে থেকে কম্পেয়ার কর, যে মানে কেন তোর ওই সিজনটা বেশি ভালো লেগেছে। আমার 3টে সিজনের মধ্যে সিজন 3 সব থেকে ভালো লেগেছে। মানে 3টে সিজনই আমার দেখা, আর সিজন 3 সব থেকে বেশি ভালো লেগেছে। তার কারণটা হচ্ছে সিজন 3তে অনেক কটা মেসেজ দেওয়া হয়েছে, মানে অনেক ইনার কনসেপ্ট আছে। যেমন একটা হচ্ছে একাকিত্ব, যে একটা মানুষকে কতটা ক্ষতি করতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি সিজন 3তে। যেখানে নিরুপমা বলতে গেলে একাকিত্বতেই ভুগতো, তাই জন্য মানে ওর লাইফের একটা স্ট্রাগল, বা যার কারুর তো লোনলিনেস একটা প্রবলেম হতে পারে, সেটাতে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তার সাথে সিজন 3 স্টোরি আমার বেশি স্ট্রং মনে হয়েছে বাকি দুটো সিজনের থেকে। সিজন 3 স্টোরি অনেক বেশি স্ট্রং। তাছাড়া মেন্টাল হেলথকে খুব ভালোভাবে অ্যাড্রেস করা হয়েছে সিজন 3তে, যেটা আমার ভালো লেগেছে। আর লাস্টলি সিজন 3তে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে, প্রত্যেকটা মেয়ে চরিত্রকে ইন্ডিপেন্ডেন্ট দেখানো হয়েছে। মানে কোনো বাঁধন নেই, তারা তাদের নিজেদের চয়েস নিজেরা করছে, সেখানে সো কল সোসাইটি কোনো জাজ করছে না। তো এটা বেশ একটা ভালো ব্যাপার, যেটা বাকি দুটো সিজনে ছিল না। বাকি দুটো সিজনে আমার মনে হয়েছে মেয়েগুলো একটু ডমিনেট হচ্ছিল বাই এনি চান্স। তো এইগুলোর জন্য সিজন 3 আমার বেশি ভালো লেগেছে। আর যদি অ্যাক্টিং এর কথা বলতে হয়, তাহলে গৌরব চ্যাটার্জি, তারপরে নয়না গাঙ্গুলি, তারপরে সায়নী ঘোষ, যারা সিজন 1-এ ছিল বা সিজন 1 থেকে আছে, তাদের
তারা অ্যাক্টর হিসেবে ভালো হলেও যেহেতু স্টোরির কিছু ল্যাকের জন্য তাদের অ্যাক্টিংটা আমার মনে হয় যে কি ওরকম ভালোভাবে ফুটে উঠতে পারেনি, লাইক আরো ভালো হতে পারতো যদি স্টোরিটা ভালো হতো। আর তাছাড়া নয়না গাঙ্গুলির তো অ্যাক্টিং আমার প্রথম সিজনে একদমই ভালো লাগেনি। মানে যত সিজন বেড়েছে তত ওর অ্যাক্টিংও ইমপ্রুভ করেছে। তো মেবি ইট ওয়াজ আ লার্নিং ক্লাস ফর হার, which is good. তাছাড়া সৌরভ চক্রবর্তী, তারপরে মুমতাজ সরকার, তারপরে স্বস্তিকা সিজন 2 বা 3 তে তাদের ইন্ট্রোডিউস করানো হচ্ছে এবং তাদের অ্যাক্টিং তো অসাধারণ, মানে আমার কিছু বলারই নেই তাদের অ্যাক্টিং নিয়ে। মানে আর স্বস্তিকার অ্যাক্টিং তো মানে সব সব বাঁধন মানে ছাড়িয়ে গেছে, এত ভালো আমার লেগেছে ওর অ্যাক্টিং। আর যার কথা এই পুরো সিরিজটাতে না বললেই নয় সেটা হচ্ছে সৌরভ দাস। মানে সতীশের ক্যারেক্টারটাকে ঘিরেই পুরো সিরিজটা বলতে পারা যায়। তো সৌরভ দাসের অ্যাক্টিং মানে তার একটা অন্য ক্যারেক্টার শেড দেখা গেছে। এর আগে যেরকম ও ক্যারেক্টার প্লে করতো গুন্ডা টাইপের, কিরম মাফিয়া টাইপের, এরকম মানে লাইক গালাগালি দিচ্ছে বা কোথাও গিয়ে আবার মানে এরকম টাইপ, বা খুব কমেডি সিনসও করতে দেখা গেছে, কিন্তু এরকম একটা যে ওর একটা মেন্টাল হেলথ ইস্যুস আছে বা হার্ট ব্রোকেন, কোথাও একটা লস্ট কনফিউজড, তার সাথে কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। তো এরকম একটা ক্যারেক্টারে যে সৌরভ দাসকে দেখতে পাবো আমি এটা কোনোদিন ভাবিনি, মানে আমি ইমাজিনও করিনি এরকম একটা ক্যারেক্টারও করতে পারে। এই সৌরভ দাস মানে তার অ্যাক্টিং তো খুবই ভালো, মানে সতীশের ক্যারেক্টারটাকে এত ভালোভাবে ফুটিয়ে তুলেছে, তো সেটা নিয়ে কিছু বলারই নেই। তো হ্যাঁ, তাই জন্য মানে চরিত্রহীন সিজন 3 আমার অনেক বেটার লেগেছে বাকি দুটো সিজন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি এই জায়গাটা একটু তো জাস্ট বলবো একটা কথা, সেটা হচ্ছে সতীশের ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে সৌরভ দাসের মানে প্লে করা ফার্স্ট টাইম কোনো খুব গ্রে শেডের একটা ক্যারেক্টার। এর আগে এরকম ক্যারেক্টার আমি দেখিনি ওকে করতে। আর এইটা করতে গিয়ে আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে দেখছিলাম যেখানে ও একটা জিনিস রিভিল করেছে যে সিজন 3 তে একটা সিন আছে এখানে ও ওই পিছনে মোম ফেলছে এবং সেখানে ও কিন্তু সিনটা পুরো অরিজিনালি শুট করেছে, মানে মোমটাও নিজের পিঠে ফেলেছে এবং তার জন্য পিঠে এরকম পুড়ে গেছিল, যে দাগটা ওর এখনো আছে, সেটাও রিসেন্ট ইন্টারভিউতে দেখিয়েছে। তো এত ডেডিকেশন যার মধ্যে রয়েছে এবং সে মানে এবং প্রতিটা সিনে ওকে দেখলে বোঝা যায় ও যে কতটা ডেডিকেটেড একজন অ্যাক্টর। তো যাই হোক, আমি আগেও বলেছি, রিসেন্টলি আমি চিনি রিভিউ করেছিলাম, সেখানেও বলেছিলাম, এখানেও বলবো যে টলিউডের নেক্সট বিগ থিং সৌরভ দাস। হ্যাঁ, তো সৌরভ দাস অ্যাপ্রিসিয়েশন কিপিং অ্যাসাইড, আমি আমি দিশানির থেকে একটু ডিফার করি। আমার চরিত্রহীন সিজন 2 বেশি ভালো লেগেছিল সিজন 3 থেকে। তার একটা রিজন হচ্ছে সিজন 1 একটা মানে সিজন 1 ভীষণ, আমি বলতে বাধ্য, ভীষণ বাজে। ঠিক আছে, সিজন 1 স্টোরি ওয়াজ নট গুড, নাথিং ওয়াজ গুড। তারপরে সিজন 2 একটা লাইক সাডেন লেভেল আপ, ঠিক আছে। অ্যান্ড সিজন 2 তে আমার বেস্ট যেটা লেগেছে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে যে সুন্দরভাবে মানে কানেক্ট করা হয়েছে, সেইটা সব থেকে আমার ইউনিক লেগেছে। সেটা সতীশের সাথে কিরণময়ী হোক বা ডক্টর অভয়ের সাথে কোনোভাবে ভেঙচি, কোনোভাবে সাবিত্রী কামিং ব্যাক টু সতীশের লাইফ, নয় এই পুরো ছকটা খুব ক্লিন, মানে অনেক তার জুড়েছে কিন্তু সেটা মানে বাজে ভাবে না, খুব নিট ভাবে জুড়েছে। আর আমার একটা খুব সুন্দর লেগেছে যে একটা বাবরের প্রার্থনা যে কবিতাটা রয়েছে, সেই কবিতাটা রেফারেন্স দিয়ে সিজন 4টাতে একটা সিকোয়েন্স তৈরি করা হয়েছে, যেখানে সতীশের বাবা প্রে করছে যে তার ছেলে সতীশ এবং তার ইললেজিটিমেট চাইল্ড ভেঙচি দুজনে যেন ভালো থাকেন। সে বারবার একটা কথা রিপিট করছে সেই কবিতার লাইনটা যে আমার সন্ততি স্বপ্নে থাক। তো আমার এই রেফারেন্সটাও খুব ইউনিক লেগেছে, মানে একটা ওয়েব সিরিজ যেটাকে পার্টিকুলারলি একটা সেক্সুয়াল ড্রামা বলা যেতে পারে, সেখানে একটা ফাদার সান একটা রিলেশনশিপকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটা খুব একটা ইউনিক ব্যাপার। অ্যান্ড সিনেমাটোগ্রাফি সিজন 2 খুব ভালো, মানে লাইক সিজন 2 ইভেন সিজন 3, আমি সিজন 3 সিনেমাটোগ্রাফিটা আলাদা করে বলবো, মানে অবশ্যই বেটার। মানে সিজন 1 এর যেটা মানে একদমই ভালো ছিল না, স্ক্রিন প্লেও খুব সিজন 1 এ মানে ব্লেন্ডিং একদম ভালো ছিল না, এক একটা সিনের পরের কাটিং সিন গুলো খুব অ্যাব্রাপ্ট, সেটা সিজন 2 তে একদমই নয়।
অ্যান্ড সিজন 2 তে লাইক অ্যাক্টর্স দের আশাটা একটু ইমপ্রুভ হয়েছে অবশ্যই। মানে আগে সিজন 1 ইট ওয়াজ অনলি নয়না গাঙ্গুলি, গৌরব অ্যান্ড সৌরভ, বাট সিজন 3 তে যখন এখানে দুই সৌরভ আসছে, নয়না থাকছে, তার সাথে আহ নিরুপমা, এরা সবাই একটা মানে খুব সুন্দর একটা স্ট্রং কোর তৈরি করেছে সিজনটার। তো আমার সিজন 2 অনেক বেটার লেগেছে সিজন 3 থেকে। সিজন 3 তে আমার আহ, কিছু কিছু জায়গাতে মনে হয়েছে যে প্লটের মানে কিছু সাব প্লট, স্পেশালি একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল খুব আননেসেসারি ছিল। Like, একটা পার্টিকুলার জিনিসকে ইমপ্লাই করার জন্য একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল ঢুকিয়ে দেওয়া ভেরি আননেসেসারি মনে হয়েছে আমার। অ্যান্ড দিশানি যে কথা বলে যে সিজন 3 তে মহিলারা ইন্ডিপেন্ডেন্ট ছিল, সিজন 2 তে ছিল না, আমার রাদার মনে হয়েছে যে সিজন 3 তে the women's independence was, I mean, exploited by the men. আমার কোথাও একটা মনে হয়েছে, মানে স্পেশালি আমার কিরণময়ী ক্যারেক্টারকে নিয়ে অনেক কমপ্লেন আছে। মানে like, I don't know why she's so হুম। Mother যাই Teresa, হোক, but it's okay. যাই হোক, সিজন তুই স্ক্রিন প্লে যেটা বললি, আমার একটা ছোট্ট এখানে ইয়ে আছে যে অবজারভেশন। সিজন 3 তে যদি দেখি কিছু কিছু সিন আছে যেখানে পাস্ট প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট, এবং কোনো কোনো সিন চলছে যেখানে প্রেজেন্ট সিচুয়েশন দেখাচ্ছে কিন্তু পাস্টের কথা চলছে ব্যাকগ্রাউন্ডে। আবার কিছু কিছু সিন আছে যেখানে পাস্টের সিচুয়েশন দেখাচ্ছে কিন্তু প্রেজেন্ট কথাগুলো চলছে। এই মিক্সচারটা কিন্তু বা এই ব্লেন্ডটা কিন্তু অসাধারণ ছিল। এবং এই সিনগুলো প্রত্যেকটা সিন এবং সিজন 3টে সিজনেই যে মিউজিক গুলো অ্যাড হয়েছে, মানে ও মাই গড, মানে হইচইয়ে সিরিজ বেরোবে এবং সেখানে রবীন্দ্রসঙ্গীত থাকবে না সেটা ভাবা যায় না। এখানেও রয়েছে এবং প্রত্যেকটা সিন অনুযায়ী একদম প্রপার রবীন্দ্রসঙ্গীত দেওয়া হয়েছে। সেগুলো তো মানে বলার বাইরে। তাছাড়া যে কিছু গান আছে এক্সট্রা যেগুলো রবীন্দ্রসঙ্গীত নেবেন রয়েছে, সেই গানগুলো অসাধারণ। আমার প্রত্যেকটা গান ভালো লেগেছে। যারা গান ভালোবাসে তারা চরিত্রহীনের গান কিন্তু অবশ্যই বারবার করে শুনবে। অ্যান্ড চরিত্রহীন 3 প্রাণ দান করেছে তার মিউজিক। এবং পাশাপাশি মিউজিকের পাশাপাশি আমি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, কারণ কিছু কিছু সিন আছে যেখানে ইন্টেন্স সিন বা সুইসাইডের কিছু সিন আছে বা কিছু বোল্ড সিনস রয়েছে, সেখানেও যে মিউজিক গুলো ব্যাকগ্রাউন্ডে বাজছে সেগুলো কিন্তু খুব ভালো। তো এটা একটা প্লাস পয়েন্ট সিরিজটার। তো চরিত্রহীন এই সিরিজটা, যদিও আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন গল্প থেকে নেওয়া, কিন্তু মানে কিছুটা নেওয়া, পুরোটা হুবহু নয়। তো আমি যদিও নিজে বইটা পড়িনি কোনোদিন, তো দেবালয় ভট্টাচার্য তার উপর নিজের কিছু জিনিস অ্যাড করেছে, তারপরে সেই সিরিজটা তৈরি হয়েছে। অ্যান্ড যে টাইটেলটা চরিত্রহীন, এটা নিয়ে অনেক বক্তব্য আছে লোকের, এবং আমার মনে হয়েছে, এবং এখানে তিনি নিজেও দুখানা জাস্টিফিকেশন দিয়েছেন সিরিজটাতে। একটা হচ্ছে, আমরা জানি যে কোনো ক্যারেক্টার, কোনো মানুষ যদি তার 3-4টে পার্টনার থাকে, তারা যদি তার সাথে সহবাস করে, তো মানুষ তাকে ক্যারেক্টারলেস বলে দেয়, দুবার ভাবে না ক্যারেক্টারলেস সে। অ্যান্ড তো যথাযথভাবে সে চরিত্রহীন একজন, সে মহিলা হতে পারে, লোক হতে পারে, বেসিক্যালি মহিলাদেরকেই বলা হয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে। তো চরিত্রহীন সেই অর্থে আরেকটা ব্যাপার মনে হয়েছে, যেটা আরেকটা জাস্টিফিকেশন দেওয়া হয়েছে সিজন 3-তে, সেটা হচ্ছে যে কোনো মানুষের সবসময় একটা চরিত্র থাকবে তা নয়, তার কোনো চরিত্র নাও থাকতে পারে। সেক্ষেত্রে একজন সে চরিত্রহীন, কোনো মানুষ আসতে পারে পৃথিবীতে অন্য চরিত্রকে তৈরি করার জন্য বা অন্য চরিত্র থাকার জন্য, তার চরিত্রটা এক্সিস্ট করতে পারে। তো সেই চরিত্রটা যদি চলে যায় বা মারা যায়, তাহলে এই চরিত্রটাও হীন হয়ে যায়। তো সেক্ষেত্রে এই আরেকটা জাস্টিফিকেশন আমরা পেয়েছি সিজন 3 লাস্টে। তো যাই হোক, জ্ঞান দিয়ে দিলাম একটু। হ্যাঁ, এই জাস্টিফিকেশন গুলো দুটো আমরা পেয়েছি, জানি না কোনটা ইউজ হয়েছে। তো পাশাপাশি আরেকটা জিনিস সিরিজটার ব্যাপারে বলবো, পার্টিকুলারলি সিজন 2-তে একটা সিন আছে যেখানে বালিশের তুলো, কাগজ, এই যাই হোক নিয়ে বরফের রেফারেন্স টানা হয়েছে, এবং সেম সিন আমরা ড্রাকুলা স্যারেও দেখতে পেয়েছি। তো আমি জানি ডিরেক্টর সেম, তো সিনও কোথাও গিয়ে সেম হয়ে গেছে, সেটা আলাদা কথা, আমি যাচ্ছি না কেন সেম সিন কেন ইউজ করেছে জানি না। যাই হোক, তো এবং পাশাপাশি হ্যাঁ, এবার অ্যাটলাস যেটা বলার, আজকের আলোচনার একদম শেষ মুহূর্তে আমরা প্রায় চলে এসেছি, কিন্তু শেষ যেটা না বললেই নয়, চরিত্রহীন কেন এত পপুলার, সেটা হচ্ছে তার বোল্ড সিন বা সেক্স সিন যেগুলো রয়েছে। 3টে সিজন ধরে ভরপুর সিন রয়েছে, আপনারা অবশ্যই সেটা দেখতে পারেন শুধু, বাট আমি সাজেস্ট করবো যেন সিরিজটাও দেখবেন। তো এইটাই নিয়েই আমাদের আজকে মেইন টপিক ছিল, কারণ এটাই কিন্তু ডিসকাশন সব থেকে বেশি এটা নিয়ে হয়েছে এবং কন্ট্রোভার্সিও হয়েছে এগুলো নিয়েই।
আমরা অনেক জায়গায় দেখে থাকি, কিন্তু এই সিনগুলো যখন বাংলা ওয়েব সিরিজে হয় তখনই লোকের যত কন্ট্রোভার্সি মাথায় আসে। তো এটা নিয়ে আমার বক্তব্য যে আরজা, তুই কি একমত যে চরিত্রহীন কি অল অ্যাবাউট সেক্স, নাকি তার বাইরেও একটা কনসেপ্ট আছে সিরিজটার? দেখ, আমি একটা কথা প্রথমেই বলে দিতে চাই, আমি জানি না এই আইডিওলজিটা কোথা থেকে এসেছে, মেবি বাই সিং দ্য ট্রেলার্স ও সামথিং, যে চরিত্রহীনে সব সিনে সেক্স আছে। একদম বাজে কথা এটা, ঠিক আছে? চরিত্রহীন ইজ নট 365 ডেজ অ্যান্ড নট ডার্ক ডিজায়ার, তো ইটস ফাইন। চরিত্রহীনে একদমই সব সিন সেক্স নয়। তো দের আর লটস অফ কনসেপ্ট, ঠিক আছে? এটা বাজে কথা যে কনসেপ্ট নেই আর চরিত্রহীন সেক্স সেক্স সেক্স, একদমই না। কিন্তু আমার কিছু কিছু জায়গাতে মনে হয়েছে যে মানে একটু আননেসেসারি সেক্স ইউজ করা হয়েছে, যেটা দরকার ছিল না ওই জায়গাগুলোতে। মানে সে দাঙ্গা লাগুক বাইরে বা কোনো রোগীকে ট্রিট করা হোক, সেই জায়গাতেও সেক্সুয়াল একটা ইয়ে নিয়ে রবীন্দ্রসঙ্গীত আমার অঙ্গে অঙ্গে বাজায় বাঁশি চলছে, এটা আমার একটু আননেসেসারি মনে হয়েছে। বাট আমি এটা একদমই অ্যাগ্রি করি না যে চরিত্রহীনের কনসেপ্ট নেই, মানে বাট চরিত্রহীনের সেক্স সিন গুলো খারাপ না, তো আমার এত বক্তব্য না নেই। দেখ, আজ আমি তোর সাথে এগ্রি করি না। দেখ, আননেসেসারি আমার মনে হয়নি। হ্যাঁ, মানে চরিত্রহীনে শুধু সেক্স সিনস আছে এটা একদমই নয়, তার পাশাপাশি একটা গল্পও আছে। এরকম নয় কি মানে খুলে শুধু বোল্ড সিনস বা সেক্স সিনস দেখাবে আর কোনো গল্প নেই, কোনো কনসেপ্ট নেই, সেটা নয়। আর যেহেতু একটা গল্প আছে, সেই গল্পটাকে বিল্ড আপ করার জন্য বা সেই কনসেপ্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সিনস গুলো খুবই দরকার ছিল সিরিজটাতে। নইলে সিরিজটা মানে নইলে আজকে চরিত্রহীন হয়ে উঠতে পারতো না। তো আমার মনে হয় যে এটা যথেষ্ট দরকার ছিল, আননেসেসারি কোথাও নয়। আর আমার এটাও মনে হয়নি কি হ্যাঁ মানে অনেক সেক্স সিনস আছে বা প্রচুর কম আছে, না, যতটা থাকা দরকার ততটাই আছে। হ্যাঁ, কিছু জনের বেশি মনে হবে, কিছু জনের কম, বাট হ্যাঁ, বাট अगेन সেক্স ইজ অলসো আ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ, তো চিল উইথ ইট, ইটস ওকে। যাই হোক, হ্যাঁ, তো This is true. হ্যাঁ, সেটাতে এক একজন, যাই হোক, তো দুজনের আলাদা মত। তো আমার মনে হয় যে আমাদের যে মেইন টপিক, যে মাস্টারপিস অর আ ফেলিয়ার, এটা নিয়ে আমার মনে হয় তো বলা উচিত। আজ আমি তোর কাছে ফার্স্টে জিজ্ঞেস করবো যে তোর কি মনে হয় এটাতে, যে চরিত্রহীন মাস্টারপিস না ফেলিয়ার? দেখ, ফ্র্যাঙ্কলি বলতে গেলে দুটো পয়েন্ট, মানে মাস্টারপিস ফেলিয়ার, দুটো খুব এক্সট্রিম দিক। তো আমি বলবো কোনোটাই নয়, মানে আমি ফেলিয়ার তো একদমই মনে করি না। মানে একটা খুব ইউনিক চেষ্টা রিজিয়নাল ওয়েব সিরিজ হয়ে মানে এই ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করা, মেন্টাল হেলথ হোক, সেটা ইনসিকিউরিটিস হোক, বা সেক্সকে এত ভালো করে আলোচনা করা, যেটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, যেটা দিশানিও বললো। তো একটা রিজিয়নাল ওয়েব সিরিজ হয়ে এটা খুব একটা মানে বোল্ড একটা পথ বেছে নিয়েছে দেবালয় ভট্টাচার্য, তো গুড ফর দ্যাট। আমি এটাকে ফেলিওর একদমই বলবো না, বাট মাস্টারপিস নয়, বিকজ অনেক ইস্যুস আছে স্টোরিজ এর মধ্যে। তো সেইগুলো তো আমরা বললামই যে কোথায় কোথায় আমাদের মনে হয়েছে ফল্ট। তো আমার মাঝামাঝি দিক থেকে খুব একটা খারাপ লাগেনি। মানে ইউ ক্যান ওয়াচ দ্য ওয়েব সিরিজ, দেয়ার আর সার্টেন থিংস যেগুলো আপনাদের ভালো লাগবে। অ্যান্ড আমি তো একজন দর্শক, আমি দেবালয় ভট্টাচার্যর লেভেলে কোনোদিনও রিচ করতে পারবো না হয়তো, কিন্তু একটা দর্শকের পার্সপেক্টিভ থেকে আই ওয়ান্ট টু সে আ থিং, লাইক ইফ দেবালয় ভট্টাচার্য এভার সিজ দিস, ফর দ্যাট, লাইক আমার Fingers crossed. বক্তব্য হচ্ছে যে he is so good with cinematic references, he's so good with cinematic metaphors and cinematography, সবকিছু এত সুন্দরভাবে উনি তৈরি করেন বেসিক্যালি সিনেমাতে। সেই স্টোরিতে গিয়ে একটা লুপ হোল তৈরি হয়ে যায়, বা স্টোরি নারেশন, স্টোরি ডেভেলপমেন্ট একটা প্রবলেম হয়ে যায়, যে কারণে জিনিসটা যতটা ভালো হওয়া উচিত হয়ে ওঠে না। আমি ড্রাকুলা স্যারও এক জিনিস এক্সপিরিয়েন্স করেছি, এত সুন্দর রেফারেন্স, এত সুন্দর কনসেপ্ট ড্রাকুলা স্যারের, সেটাকে কোথাও গিয়ে স্টোরিটা যেহেতু ভালো নয় বলে আমাদের এন্ডে গিয়ে মনে হবে ভালো না সিনেমাটা, বাট সিনেমাটা অনেক ভালো হতে পারতো। তো এটাই হচ্ছে একটা ব্যাপার আর কি। মানে আমার চরিত্রহীনের ক্ষেত্রে সেম লেগেছে, কনসেপ্ট এত সুন্দর, এত বোল্ড ডিসকাশনস, কিন্তু সেই একটা স্টোরি লুপ হোল। তো এটাই আমার একটা বক্তব্য, আদারওয়াইজ ইটস ওকে। আমি সেম কোয়েশ্চেন দিশানির কাছেও করব। তো তোর কি আমি মনে হয়? তো প্রথমেই বলে দিয়েছি আমার সিজন 3 খুব ভালো লেগেছে, বাট अगेन ভালো লাগার সত্ত্বেও কিছু জিনিস আমার ঠিক পছন্দ হয়নি। একটা হচ্ছে কি যখনই আমরা কোনো
সিনেমা বা সিরিজ দেখি বা গল্পের বই পড়ি, লাস্টে গিয়ে যখন আমরা দেখি কি দুটো ক্যারেক্টারের মধ্যে বিচ্ছেদ হচ্ছে বা ঠিক প্রেমটা হতেও হয়ে উঠলো না, আমাদের কিন্তু খুব দুঃখ হয়। কিন্তু এই ক্ষেত্রে আমার লাস্টে গিয়ে একটু খারাপ লাগেনি বা একটু দুঃখ হয়নি, কারণ আমার মনে হয়েছে ক্যারেক্টার ইনভলভমেন্টটা সেভাবে করে উঠতে পারেনি। মানে আরেকটু ক্যারেক্টার ইনভলভমেন্টটা হতে পারতো। মানে আমি চেয়েছিলাম আরেকটু ক্যারেক্টার গুলোর সাথে তাদের জার্নিটা লিড করার, কিন্তু সেটা আমি পাইনি। তো ওই অ্যাটাচমেন্টটা ক্রিয়েট করতে পারিনি। আর আরেকটা জিনিস যেটা আমার বেশ একটু কিরম লেগেছে, সেটা হচ্ছে আমার মনে হয় যে একটু সুইসাইডকে একটু বেশি প্রাধান্যতা দেওয়া হয়েছে। মানে ঠিক আছে, লাইফে স্ট্রাগলস, মুক্তি চাও, চলো সুইসাইড করে নাও, মানে জীবন শেষ করে দাও, সব সমস্যার সমাধান একটাই, জীবন শেষ করে দাও। সেটা তো নয়। স্ট্রাগলস থাকবে, প্রবলেমস থাকবে, উই হ্যাভ টু ফাইট উইথ ইট। সুইসাইড ইজ নট আ সলিউশন। এই জিনিসটা আমার কিরম একটু লেগেছে। তো আমি মাস্টারপিস বলবো না, বাট ফেলিয়ারও নয়। মাস্টারপিস হতে গেলে তো মানে বলতে গেলে সে ফ্লজ না থাকার মতনই কিছু হওয়া উচিত, বাট ফ্লজ আছে, রীতিমতো ফ্লজ আছে, কিন্তু ফেলিয়ার না। যথেষ্ট ভালো সিরিজ। চরিত্রহীন মানে দেখা উচিত সবারই, একটা মেসেজ আছে, একটা অনেক কিছু নর্মালাইজ করার চেষ্টা আছে। তো হ্যাঁ, ভালো সিরিজ, দেখা যেতে পারে। যাই হোক, সবশেষে এটাই বলতে হয়, কারণ আমরা কেউই নই এত বড়, আমরা কেউ নই যে একটা সিরিজ, এত বড় সিরিজ যেটা এত নাম করেছে সেটা মাস্টারপিস না ফেলিয়ার, সেটা আমরা জাজ করব। কিন্তু রিভিউ চ্যানেল যখন খুলেছি, কিছু অডাসিটি দেখাতেই হবে, তো সেটাই আমরা দেখিয়েছি আজকে। অ্যান্ড আমারও সেম বক্তব্য যে মাস্টারপিস নয়, কিন্তু বাংলা সিরিজের হইচইয়ের যে এত বাংলা সিরিজ আছে তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। অবশ্যই এই কনসেপ্টটা নতুন, একটা মেন্টাল হেলথ নিয়ে তৈরি হয়েছে পুরো সিরিজটা, তো এটা অবশ্যই আপনার দেখা উচিত। যদি না দেখে থাকেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে এটাতে শুধু সেক্স নয়, পাশাপাশি অনেক বড় একটা কনসেপ্ট রয়েছে এবং অনেক কিছু মেটাফরিক্যালি দেখানো হয়েছে। এটাই ছিল, আর কিছু নেই এখানে বলার তেমন ভাবে। তো আজকের ভিডিওটা যথেষ্ট একটু বড় হয়েছে আমি জানি। আজকে আমরা ডিসকাশন করতে এসেছিলাম, কিন্তু কিছুটা ডিবেটও হয়ে গেছে আর যা দিশারির মধ্যে, আর আমি পুরো ভিডিওটাতে একটা অ্যাঙ্কারের রোল প্লে করেছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমাদের চিনি রিভিউ বেরিয়েছে ইনস্টাগ্রাম আর ফেসবুকে, সেখানেও রিসেন্ট টাইমে অনেক কিছু ভিডিও বেরিয়েছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আবার নতুন করে বলছি, জানি অনেকদিন হয়ে গেছে, তাও বললাম। তো তো বাই বাই।